চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দুর্গাপুজো তো এসেই গেল প্রায়, তো ড্রেস তো কেনা হবে, নতুন শাড়ি কুর্তি যা বলো আমরা যা কিনে থাকি, কিন্তু তার আগে চলো ঘরটাকে অল্প একটু করে করে গুছিয়ে নেওয়া যাক। তো আজকে ভাবছি বাড়ির আলমারির থেকে শুরু করব গোছানো। তো তাড়াতাড়ি করে চলো আগে রান্নাঘরের কাজটা গুছিয়ে নেওয়া যাক, কারণ পেটে খিদে থেকে তো আর কাজ করা যাবে না। তো চলো আজকে বানিয়ে নেব আলু পোস্ত। ওটা হচ্ছে মেয়ে খাবে, তার সাথে কিছু ভাজাভাজির আইটেম যেগুলো খাবে না মেয়ে, আমার জন্য স্পেশালি বানাবো। তো আমি পোস্ত বেটে নিয়েছি, এবার গ্রাইন্ডার ওগুলো ভালো করে গুছিয়ে নেওয়া যাক। চলো একইবারে রান্নাঘরটাও গুছিয়ে নেওয়া হবে, তাহলে আর হেডেক থাকবে না। ভালো করে মন দিয়ে আমি আমার গোছানোর কাজগুলো শুরু করতে পারবো। চলো ভাজাভাজিও হয়ে গেছে, এবার লাস্টে আলু পোস্ত দিয়ে আরেক সাইডে ভাত বসিয়ে দিলেই আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি ভাবছি পোস্ত অনেকটাই বাটা হয়ে গেছে, তো আলু পোস্ত অল্প একটু মেয়ের জন্য করে আর একটু নর্মাল পেঁয়াজ পোস্ত বেটে করেও রেখে নেবো। তো চলো ফাইনালি রান্নার কাজ শেষ হয়ে গেছে, এবার আলমারিটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। মোটামুটি আলমারির ভেতরে গোছানোই থাকে জিনিসগুলো, কিন্তু তাও যেন এক একটা বের করতে গিয়ে অগোছালো হয়ে যায়। তো আলমারি গোছাতে তার আগে দেখতে পেলাম ওই রুমের তাকটাও একটু অন্যরকম অগোছালো হয়ে আছে। তো চলো ওটাতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু ধুলো জমে আছে, ওই ধুলোটা অল্প একটু পুছে নিয়ে তারপরে অল্প একটু সাজিয়ে নিলেই তাকটা রেডি হয়ে যাবে আমার। রান্নার কাজ তো শেষ, তাই আর চাপ নেই, মেয়েও চলে গেছে টিউশন। তো চলো এই টাইমটাকেই কাজে লাগানো যাক। এভাবে এক এক করে আমি সমস্ত যেগুলো তাকগুলোকে মুছিয়ে নিলাম, এবং ডিবাকৌটোর ওপরেও না প্রচণ্ড পরিমাণে ধুলো বসে যায়। যতই তুমি অল্প দিনের মধ্যে গুছিয়ে রাখো, তাও কেন জানি না আমার ধুলো হয়ে যায়। তোমরা যারা ফ্ল্যাটে থাকো তাদেরও কি এরকম হয়? আমার তো মনে হয় আমার মাটির সাথে লেগে বাড়ি আছে, তাই বোধহয় ধুলোটা একটু বেশি, তো জানি না আমি। চলো মোটামুটি এটা গুছিয়ে নিলেই আমার এদিকের কাজ রেডি হয়ে গেল। এই যে দেখো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এই তাকগুলোর ওপরে না চিটিয়ে নিয়েছি, বেশ গ্রানাইট দেখতে লাগে। আসলে কোয়ার্টার ঘরগুলোতে সব পুরোনো দিনের ঘর, তো তাই একটু অন্যরকম। তো চলো এবার গোছানোর কাজ শুরু করা যাক। শাড়িগুলোকে একবার ভেবেছিলাম যে রোদ আসলে রোদে দিয়ে তারপরে ভালো করে গোছাবো, কিন্তু রোদের তো আর দেখাই নেই, বৃষ্টি ছাড়বে তবে না রোদ আসবে। তো চলো পরে কোনো দিন সময় হলে আরেকবার রোদে দেবো, কিন্তু তার আগে অল্প অল্প একটু গুছিয়ে নিই। এইভাবে যেগুলো পিওর সিল্ক শাড়িগুলো, ওগুলো আমি আলমারির একটা সাইডে রেখে দিয়েছি। ওগুলো এতটা পাতলা হয় না, ভাঁজ করে রাখতে গেলে সেই এক একটা শাড়ি বের করতে গেলে মরে যায়। এবার যেগুলো অল্প একটু মোটা হয়, সিল্কেরই হয় কিন্তু অল্প একটু অন্য টাইপের হয়, তো ওগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এক এক করে এইভাবে শাড়িগুলোকে আমি ফোল্ড করে নিলাম, এবার এক সাইডে রেখে দেবো। আগের বারে যখন রেখেছিলাম শাড়িগুলোকে একদিকে রেখে পেটিকোট আর ব্লাউজগুলোকে আমি আলাদা সাইডে রেখেছিলাম। তো এবারে ভাবছি কি, আমি যেগুলো মানে ব্লাউজ পিস কাটানো আছে ওগুলো শাড়ির মধ্যে একই সাথে সেট করে রেখে দেবো, তাই কোথাও যখন ব্যবহার করব তখন আর প্রবলেম হবে না। এগুলো কিছু শাড়ি আমি এখানে নিয়ে এসেছি, বাকি কিছু আমার শ্বশুরবাড়ির ওখানের আলমারিটাতেই আছে। বিয়ের বেনারসি যেগুলো ব্যবহার হয় না, আর অল্প কিছু শাড়ি ওখানেও রেখে এসেছি। তো চলো এইভাবে পেটিকোট আর ব্লাউজগুলো শাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এক সাইড করে রেখে নিলাম। এই যে ব্ল্যাক কালার, এটা আমার আগের ইয়ারের দুর্গাপুজোর শাড়ি। ওই যে বলেন কলাক্ষেত্রে উঠেছে না, খুব পছন্দ লাগে আর পরতেও খুব কমফোর্টেবল। এটা হচ্ছে ব্লাউজের কালারটা, দেখো ব্ল্যাক কালার আমার এমনিতেই খুব পছন্দের। তো এই শাড়িটা যখন পেয়ে গেছিলাম আর একদম দেরি না করে নিয়ে ফেলেছিলাম। আমার বেশিরভাগ শিফন শাড়ি খুব একটা নেই, আমার সিল্ক আইটেমের মধ্যেই আছে, আর না হয় হ্যান্ডলুম, জামদানি আর মসলিন একটা দুটো এরকমই আছে। তো চলো শাড়িগুলো গোছানো হয়ে গেছে, এবার এগুলো আলমারির মধ্যে রেখে দেওয়া যাক। এবার এক্সট্রা যে পেটিকোটগুলো আছে, যেগুলো এমন হয় না যে একটা শাড়ির সাথেই মানে একটা পেটিকোট দিয়ে 2-3টা শাড়ি পরা যায়, তো ওরকমভাবে ওগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর যেগুলো কটনের ব্লাউজগুলোও আছে ওগুলো আমি আলাদা করে রেখে নেব, এবার খুঁজে পেতে সুবিধে হবে তাহলে। তো
তো চলো এইভাবে এক এক করে গুছিয়ে নেওয়া যাক। এবার এটাতে তো আমার শাড়ির তাকটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আলমারিতে আরও অনেকগুলো তাক আছে। ভাবছি এইটুকু সময়ের মধ্যে কি হবে, না হয় অল্প অল্প করে আমি পুরোটা করতে থাকবো। মেয়ে আবার এসে গেলে বাইরে যদি দেখে এইভাবে এত জিনিস আমি বের করে রেখেছি, ও আর গোছাতে দেবে না। এই যে দেখো, এটা আমার কুর্তির কিছু কিছু জিনিসগুলো এই অবস্থা হয়ে আছে। এবার বের করে ওগুলোকেও অল্প অল্প করে গুছিয়ে নিলাম। যেগুলো মোটামুটি রেগুলার পরা হয় না ওগুলো একটা দিকে রেখে দিয়েছি, আর বাকিগুলোকে আরেক দিকে রেখে দেবো। এই দেখো, এগুলো কিন্তু রেখেছিলাম আয়রন করেই, তা সত্ত্বেও কীরকম যেন হয়ে গেছে। চলো ফাইনালি কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেয়ের একটি ড্রেস ওগুলোও গুছিয়ে নিয়েছি, ওর একটা ব্যাগ টুপি ওগুলোও আছে, যেগুলো বাইরে গেলে নিতে একদমই ভোলে না ওর ফেভারিট। একটা তাকে ওর বাবার জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর নিচের থাকটাই ছিল সবচেয়ে ডেঞ্জার থাক, যেটাতে আমার কিছু ঠান্ডার জিনিসপত্র ছিল আর মেয়ের কিছু ছিল। আসলে আমার আর একটা দেওয়াল আলমারি ছিল, ওটাতে না হঠাৎ করে উই পোকা লেগে গেছিলো, তাই সমস্ত জিনিসপত্র এদিক সেদিক করে আমি রেখে দিয়েছিলাম। তো এই যে ব্যাগটাই দেখতে পাচ্ছি, এটা মেয়ের কিছু পুরনো জামা কাপড়ও থেকে গেছে। কিছু পুরনো জামা কাপড় আমি দিয়ে দিই, কিন্তু কিছু তাও থেকে গেছে। চলো এগুলো আরেকবার সময় করে গুছিয়ে নেব। এগুলো চলো গোছানো হয়ে গেছে, এগুলো নিচের তাকে ভালো করে রেখে দিই, আর পুরনো জামা কাপড়গুলো একটু সময় করে পরে আর একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো আজকের মতনটা